আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে পর্ব 10। লিখেছেন সালমা চৌধুরী। প্রতিদিনের মতো আজও সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসেছে সকলে, কিন্তু মেঘের মাথায় অন্য কিছু প্ল্যান ঘুরছে। সবার খাওয়া মোটামুটি শেষ, মেঘ ইচ্ছে করেই অল্প অল্প করে খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির। মোবাইল চেক করেই খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ, তাই মোবাইল টেবিলের উপর একপাশে রেখে হাত ধুতে উঠে পড়ে। 3-4 কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয়। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনের চাপ দিয়ে ভুলে গেছে আবির, তাই হোম পেজে ভেসে আছে এখানে 2টা হাতের ছবি, একটা বড় হাতের উপর আরেকটা ছোট পিচ্চি হাত। মেঘ 1 সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় নাই। তাই মেঘ তাড়াহুড়ো করে ফেসবুকে ঢুকলো। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়লো কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতে সেই পরিহিতা নীল জামা কালারের মেয়েটাকে। একটু নিচে যেতে পেয়েও গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। 1 সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি করে ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এরপর মেঘ দীর্ঘশ্বাস ফেলল, মনে খুব শান্তি লাগছে এখন। আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো, নিরুদ্বেগ কণ্ঠে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন। এইদিকে মেঘ মুচকি হেসে বিড়বিড় করে বলল, আপনি তো আপনার জন্যই বসে থাকি। আমি তো খাবার খেয়ে রুমে যেতে যেতেই আপনি বাইক নিয়ে চলে যান, দেখতেই পারি না। তাই তো বাধ্য হয়েই এখন টেবিলেই বসে থাকি। আবির ভাইয়ের কথা মতো মেঘ 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ। আজ থেকে একা একা টিউশনের কোচিং পড়তে হবে, এটা ভেবে মনটা ভাঙছে বারবার। টিউশনে ঢুকতে বন্যা ডাকলো, মেঘ এখানে আয়। মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো, ছুটে গেল বন্যার কাছে। মেঘ, তুই এই সময় টিউশনে কেন? আগের ব্যাচে পড়িসনি? বন্যা, কিভাবে পড়বো, তোর বেস্ট হয়েছি, তোর ভোগান্তি তো আমাকেও ভুগতে হবে। মেঘ, মানে? বন্যা, গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল আমায়, বলল তোর সাথে আমারও টাইম পাল্টিয়ে দিছে, আজ থেকে যেন বিকালেই আসি। মেঘ, তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। বন্যা, তোকে কিভাবে জানাবো, তুই তো আবির ভাইয়ের ঘোরে ডুবে আছিস। মেঘ কিছুটা লজ্জা পেল, তারপর সুশব্দে হেসে উঠল, জানিস বন্যা, আমার হিজাবটা আবির ভাই কিনে দিয়েছে। শুধু এটা না, সর্বমোট 30টা হিজাব কিনে দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ে নুপুরগুলো, এগুলো আবির ভাই দিয়েছে, তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে। দেখ সুন্দর না? বন্যা কপাল ভাঁজ করে নুপুরগুলো দেখলো, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলেছি কি? মেঘ, হ্যাঁ বলেছে, আমি কই যাব না যাব তা পর্যবেক্ষণ করতেই নুপুর দিয়েছে। বন্যা হাঁ করে তাকিয়ে আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছে। টিউশন কোচিং শেষ করে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার পর আবার জান্নাত আপু আসবে পড়াতে, রিভিশন দিতে হবে। জান্নাত আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। জান্নাত আপু খুব ভালো পড়ান, মেঘ উনার ভক্ত হয়ে গেছে একেবারে। জান্নাত আপু মেঘকে খুব আদর করে, পড়াশুনোর পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে, রুটিন করা, সব কিছুতেই হেল্প করেন। এই জন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে। এভাবে কেটে গেল 10-12 দিন। আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে মেঘ আগে আসে, মাঝে মাঝে আবির আগে চলে আসে, তারপরও দেখা তো হয়। এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। আবির বাড়ি ফেরে রাত 11টা থেকে 12টার দিকে। আবিরের বাইকের শব্দ পেলে মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুললেই যখন বাইক থেকে নামে, মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতক্ষণ সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে। আবির ভাই
বাড়িতে ঢুকতে গেলে হাসি মুখ ঘুমিয়ে পড়ে মেঘের। এটা যেন মেঘের দৈনিক রুটিন। কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। আবির ভাই কি শুধুই তার ক্রাশ, নাকি সে আবির ভাইকে ভালোবাসে? এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে। আবির ভাইয়ের শীতল চাউনি বরাবরই অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে দেয়। আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। 10-12 দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে 2 চুমুক খেলো কি না, আলী আহমদ খান বলে উঠল, আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। আবির তৎক্ষণিক বিষম খেল। তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান। এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে গেল। আমি চট্টগ্রাম গিয়ে কি করব? আলী আহমদ খান স্বাভাবিকভাবেই বললেন, আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কিছু ডলার ঝামেলা করতেছে শুনলাম। তোর কাকামণিকে সিলেট যেতে হবে। কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর উপরেই পড়ে। তুই কথা বললেই আশা করি সমাধান হবে। ডলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস। আবির এক পলক মেঘের দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করল, কবে যেতে হবে? আলী আহমদ খান বলে উঠলেন, আজ রাতে অথবা কালকে সকালে চলে গেলেই ভালো হবে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন। তানভীর এবার ভাইকে বলল, ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাব তোমার সঙ্গে? আবির অগ্নিদৃষ্টিতে তাকালো তানভীরের দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল। কেউ কিছু বুঝলো না, কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল। আবির এইবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তানভীর। তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিংয়ের দিকে দৌড় দিল। আবির অগ্নিদৃষ্টে তাকিয়ে আছে তানভীরের দিকে। তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকম শেষ করে উঠে চলে গেল। এদিকে মেঘ, মিম আর আদি বসে আছে। আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা, সাজনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে। আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলে ও থাকবে কিভাবে? মিম হঠাৎ ডেকে উঠল, আপু ভাইয়াকে তুমি কি আনতে বলবা? মিমের ডাকে ধ্যান ভাঙলো মেঘের। একটু হাসার চেষ্টা করলো, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারাদিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশনি করে আসছে। মিম, আদি স্কুল থেকে ফিরে আসছে। আবির 8টায় বাসায় ফিরেছে। তৎক্ষণে জান্নাত চলে গেছেন। মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা হালকা ধাক্কা দিল আস্তে করে। মেঘ বিছানার উপর হয়ে শুয়ে আছে। পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উড়ছে। জান্নাত আপু যাওয়ার পরই রুমে এসে শুয়ে পড়েছিল মেঘ। আবির আস্তে করে ডাকলো, তারপর মেঘ কোনো সাড়া নেই। তাই রুমের ভিতর ঢুকলো আবির। শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। মেঘের মুখে একপাশ বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে আছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটাচ্ছে। লাইটের আলোটা মেঘের গালে এসে পড়ে। গালটা চিকচিক করছে। আবির বিছানা একপাশে বসলো। কিছুক্ষণ শুকনো দৃষ্টিতে পরক্ষণ করলো অষ্টাদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলো সরিয়ে দিল। 2-1বার মাথায় হাত বুলিয়ে দিল। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। ব্যাগ নিয়ে নিচে চলে আসলো। তারপর মিম আর আদি খুব করে বলল, ভাইয়া কক্সবাজারে যেন প্লিজ চাটনি নিয়ে এসো, খেলনা, শামুক আরও অনেক কিছু আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেট যাবে। আবিরের বাবার কোম্পানির ঢাকার বাইরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খান বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন।
একই সাথে দুই শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানও যেতে হয়। তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাইরে যান না। আবির আসাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক। রাত 11টায় মিম এসে ডাকছে, আপু উঠো, খাবে না? মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? বড় আম্মু, আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি, আসো। 11টা শুনে মেঘের ঘুম যেন উধাও হয়ে গেছে। মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ, ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিয়েছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম? না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম, তাতে কি? আবির ভাই কি আমায় বলে যেতে পারতো না? মিম আবার ডাকলো, আপু আসো, খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদা নেই, খাবো না, তুই খেয়ে নে। ওদেরকেও বলে দে খেয়ে নিতে, আমি ঘুমাবো, আর লাইটটা অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে দিয়ে চলে যায়। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজে ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেই না, ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন। তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খাবে না। বড্ড অভিমান জমেছে বুকে। এভাবে ঘুমিয়ে পড়ল আবার। ভোরবেলাও উঠল না মেঘ। 8টার উপরে বাজে, খাবার টেবিলও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেঘকে ডাকবে। মেঘও তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘে। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চুপচাপ খেতে বসলো মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকম অল্প কিছু খেয়ে উঠে পড়ল। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছেন, খেয়েছেন কি না, এসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু আবির ভাইয়ের নেট নাই, কোনো আপডেটও নাই। 10 মিনিট পর পর মেঘ ফেসবুকে চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল, এই পড়তে বসেছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসার থেকে আবিরের আম্মু কল দিয়েছে, খোঁজ নিয়ে ছেলের। এছাড়া মোজাম্মেল খান কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসার। সাথে অফিসের ঝামেলা, সারাদিন এক মুহূর্তে রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে আম্মু, মামুনি, তানভীরের সাথে কথা হয়। মিম আর আদি এক কথায়, ভাইয়া কক্সবাজারে যেও প্লিজ, আমাদের জন্য জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেঘের কোনো খোঁজ খবর নেই। আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যে মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখতো, এখন আবির চট্টগ্রাম, তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফেরে 10টার দিকে রাত্রে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে, তারপরও মেঘকে সারাদিন খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয়, না হয় 3টা-4টা বাজে। ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খেয়ে মাকেও ডাকে না। জান্নাত আপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মন মরা হয়ে থাকে সবসময়। আবির অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্টস ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকতে মিম আর আদির কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির, এটাই জীবনে প্রথমবার। 5 স্টার হোটেল রুম নিয়ে ফ্রেশ হয়ে বের হতে হতে বিকাল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রাকৃতিক সুন্দর স্পষ্ট রূপ নিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারে সূর্য অস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটা বাড়ির ওয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গধূলি বেলার সূর্য অস্তন্তের দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে
সূর্য অপরূপ দৃশ্য উপভোগ করছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোনটা বের করে দেখে তানভীর কল করে। রিসিভ করে তানভীর, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির, ওয়ালাইকুম আসসালাম। তানভীর, কোথায় আছো? আবির, কক্সবাজার আসছি আজ। কেন? তানভীর, একটু দরকার ছিল। আবির, বল। তানভীর, এমপির মেয়ে নাকি তোমায় রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ। আজ এমপি বাসায় গিয়েছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায়। আবির, তুই কি বলছিস? তানভীর, প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলেছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আবির, আচ্ছা ঠিক আছে। তানভীর, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবির, আবার কি সমস্যা? তানভীর, এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? আবির, প্রথম, এমপির কোনো সময় এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না। তানভীর, তারপরও যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো? আবির, বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তানভীর, তারপর? আবির, তারপর আবার কি, বাকিটা আমি সামলে নেব। তানভীর, যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুকের মতো কথা বলিস না তানভীর। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে হোক, তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবান করবি নাকি? তানভীর আর কোনো কথা বাড়ালো না। তানভীর, আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আবির, আল্লাহ হাফেজ। কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে। কেন জানি মনে হলো ব্ল্যাকলিস্ট চেক করবে। ব্ল্যাকলিস্ট ঢুকতেই চোখ পড়ল প্রথম আইডিতেই ওই মেয়েটা। 2 সেকেন্ড ভাবলো, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু মেঘ ফোন পেল কোথায়? আর কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেই দিনই ব্লক করেছে। অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয় জ্বলে উঠলে সইবি কিভাবে এত ঝড় তুফান? এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না, আবার খুব বেশি কষ্টও দেব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো আবির। ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো, তারপর হোটেলে চলে আসছে। কেটে গেল আরও 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশী মন ভীষণতা ছেয়ে গেছে। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে, শুধু টিউশন আর কোচিংয়ে যায় আর আসে, এইটুকুই। আজ সকাল থেকে মনটা ভীষণ খারাপ। তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানভীর আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বললে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলে অল্প খাবার খেলো। তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করল, আব্বু ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলেই ফিরবে। কাজ এখনও শেষ হয়নি। মেঘের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে রে তোর? মেঘ শুধু মাথা নাড়াচ্ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে, স্যার বেরিয়ে যাওয়ায় মাত্রই উষ্ট উঠে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আটকে উঠল বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবে শান্ত করতে পারছে না। 10-15 মিনিট পর স্থির হয়ে এই কান্না, তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠতে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। মেঘ ভুরু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। মেঘ গভীর কণ্ঠে জবাব দিল, জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করলো, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও
কাঁদছে মেঘ। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসেন না। আমি উনাকে না দেখে, উনার কথা না শুনে আর থাকতে পারছি না। বন্যা এবার অবুঝ বাচ্চার মতো হাসলো, তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতে বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার শব্দে হাসলো, উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না আবার। সামনে কিন্তু ভর্তি পরীক্ষা আছে। মেঘ ভেচকি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি। উপন্যাসটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।